আবারও হামলা, পাল্টা হামলা, আবারও রক্তাক্ত সংঘর্ষ, মৃত্যু। আবারও নতুন করে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছে দুই প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তান। ২০০-এর বেশি তালেবান যোদ্ধা হত্যা আর ৫৮ পাকিস্তানি সেনা নিহতের মতো সবচেয়ে বড় সংঘাতের কয়েকদিন পেরোতে না পেরোতেই নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই দেশ। এবারও তালেবান যোদ্ধাসহ দুই দেশেরই সামরিক ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। বুধবার পাক সেনারা জানায়, আফগানিস্তানের রাজধানী কাবুল ও দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক অঞ্চলে ভারী অস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। এতে ২০ আফগান তালেবান হত্যা ও তাদের বেশ কয়েকটি গোপন ঘাঁটি ধ্বংসের দাবি করেছে পাক সেনাবাহিনী। একই দিনে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় ওরাকজাই অঞ্চলে সশস্ত্র সংঘর্ষে পাকিস্তানের ৬ আধাসামরিক সদস্যকে হত্যার পাল্টা দাবি করেছে আফগান তালেবানরা। পরে বুধবার সন্ধ্যা নাগাদ দুই পক্ষ ৪৮ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। তবে এটি কতক্ষণ টিকে থাকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়, কারণ দুই দেশের সীমান্তে এমন সংঘাত এখন আর নতুন কিছু নয়। বিশেষ করে ২০১১ সালে তালেবানরা ক্ষমতা নেয়ার পর থেকেই এমন সংঘাত চলে আসছে। তাই প্রশ্ন উঠেছে, বারবার কেন সংঘর্ষে জড়িয়ে পড়েছে প্রতিবেশী দুই দেশ? এর মূল কারণ কি? কেন কাদের দমনে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তানের সেনাবাহিনী? আর চলতি বছরের প্রথম ৯ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২৫০০-এরও বেশি পাকিস্তান নিরাপত্তা কর্মীকে কারা হত্যা করেছে? এর সাথে আফগানিস্তানের সম্পর্ক কোথায়? আফগান তালেবানরা কি পাকিস্তানের সাথে যুদ্ধে টিকতে পারবে? বিশ্লেষকরা বলছেন, আফগান তালেবানরা ভালো যোদ্ধা হলেও পাকিস্তানের মতো শক্তিশালী সেনাবাহিনীর সাথে যুদ্ধে কখনোই জয়ী হবে না। যেখানে চলতি বছর ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে পাকিস্তান, সেখানে তেমন কোনো যুদ্ধবিমান না থাকা তালেবানদের সমানে সমানে লড়াই অসম্ভব বলে মত বিশ্লেষকদের। প্রশ্ন আসে, তাহলে পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে কারা, কেন? তাদের সাথে আফগান সরকারের সম্পর্কটাই বা কোথায়? সম্প্রতি ইসলামাবাদ ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ CRSS জানিয়েছে, চলতি বছরের প্রথম ৯ মাসে বিভিন্ন হামলা চালিয়ে পাকিস্তানে অন্তত ২৫০০ নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান TTP এবং তাদের সমমনা বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠী, যা গেল এক দশকের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থাও জানিয়েছে, গেল বছর বিভিন্ন সময়ে পাকিস্তানের ভেতরে সেনা অবস্থান লক্ষ্য করে অন্তত ৬০০ হামলা চালিয়েছে TTP। পাকিস্তানের অভিযোগ, মূলত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ভিত্তিক এই গোষ্ঠীটির সাথে আফগান তালেবানদের যোগাযোগ রয়েছে। তারা একই মতাদর্শের। আর এই TTP-কে পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কিন্তু এই সংগঠনটিকে কেন নিয়ন্ত্রণ করতে পারছে না পাক সরকার? কারা এই TTP? তারা কি চায়? মূলত ২০০৭ সালে বাইতুল্লাহ মেহসুদ এটি সংগঠিত করে। তবে নতুন করে TTP সক্রিয় হয়ে ওঠে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে। আফগানিস্তানের মতো পাকিস্তানেও তারা ক্ষমতায় এসে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে। মূলত খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে একচ্ছত্র নিয়ন্ত্রণ TTP-র হাতে। বেলুচিস্তান প্রদেশের উত্তরাংশেও তাদের প্রভাব রয়েছে। আর এই অঞ্চলগুলো নিয়ে আলাদা সরকার ব্যবস্থা চায় পাকিস্তানের তালেবানরা। আর আফগানিস্তানের তালেবানরা ক্ষমতায় আসার পর তাদের সেই ইচ্ছে আরো বেড়েছে পাকিস্তানের ভেতরে হামলাও। তাদের ধরতে পাক সেনারা যখনই অভিযান চালায়, তখন তারা আফগানিস্তানের ভেতরে গিয়ে আশ্রয় নেয়। আর এই জন্যই TTP-কে মদদ দেওয়ার বারবারই অভিযোগ এনেছে আফগান সরকারের বিরুদ্ধে ইসলামাবাদ। শুধু তাই নয়, পাকিস্তানের সরকার ও সামরিক প্রশাসন বারবারই দাবি করে আসছে তেহরিক-ই-তালেবান বা TTP দলটি ভারতের সমর্থনপুষ্ট। সম্প্রতি আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের পর এই অভিযোগ আরও জোরালো হয়েছে। গাজায় যুদ্ধের আগুন এখনো পুরোপুরি থামার আগেই অধিকৃত পশ্চিম তীরে চলছে ইসরায়েলি দখলদারদের ভয়াবহ উত্থান। ফিলিস্তিনের ভূমি দখল করে একসময় অবৈধ বসতি বানিয়েছিল যারা, তারাই এখন ফিলিস্তিনিদের তাড়িয়ে দিচ্ছে নিজেদের ঘরবাড়ি থেকে। সেনাবাহিনীর পাহারায় দখলদাররা জ্বালিয়ে দিচ্ছে গ্রাম, কেটে ফেলছে স্থানীয়দের প্রধান আয়ের উৎস জলপাই গাছ। গাজায় যুদ্ধবিরতির আড়ালে রক্ত ঝরছে নাবলুস, হেব্রন আর রামাল্লায়। ফিলিস্তিনিদের জন্য যেন কোথাও আর নিরাপদ জায়গা। গাজা থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে অধিকৃত পশ্চিম তীর জুড়ে চলছে আরেক যুদ্ধ। সেনাবাহিনীর মদদে দখলদার ইসরায়েলিরা প্রতিদিন ফিলিস্তিনি গ্রামগুলোতে ঢুকছে, পুড়িয়ে দিচ্ছে তাদের ঘরবাড়ি, ফসলি জমি, ধ্বংস করছে স্থানীয়দের সহায় সম্বল, ফিলিস্তিনিদের বাধ্য করছে পালিয়ে যেতে। এসব ঘটনা বিচ্ছিন্ন কোনো সহিংসতা নয়, বরং ইসরায়েলের পক্ষ থেকে চালানো রাষ্ট্রীয় নির্মূল অভিযান। গাজায় তথাকথিত যুদ্ধবিরতি নিয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মেরুদণ্ডহীন আরব নেতারা খুশি নিজেদের সাফল্যে, অথচ সুপরিকল্পিত ষড়যন্ত্রে ফিলিস্তিনিদের ভূখণ্ড কেড়ে নিয়ে তাদের জাতিগত অস্তিত্ব মুছে ফেলছে তেল আবিব। ইসরায়েলি দখলদারদের ভয়ঙ্কর এই উত্থানের ফলে পশ্চিম তীর কি হয়ে উঠবে আরেক গাজা? দখলকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি সেটলারদের সহিংসতা নতুন কিছু নয়। গাজায় পুরোদস্তুর আগ্রাসন শুরুর পর থেকে এসব অত্যাচার পরিণত হয়েছে ভয়াবহ নিয়মে। জাতিসংঘের মানবিক সহায়তা কার্যালয়ের তথ্য বলছে 2023 সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে প্রায় 3000 হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। 2022 সালে 852টি, 2023 সালে 1291টি এবং 2024 সালে হামলার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 1449টিতে। চলতি বছরের প্রথম 8 মাসে হামলার সংখ্যা ছাড়িয়েছে হাজারের ঘর। রেকর্ড অনুসারে 2025 সাল হচ্ছে পশ্চিম তীরের সবচেয়ে রক্তাক্ত বছর। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে 250টির বেশি অবৈধ বসতি এবং আউটপোস্টে বর্তমানে বসবাস করে প্রায় 7 লাখ ইসরায়েলি। এসব বসতি তৈরি হয়েছে 1967 সালে দখল করা ফিলিস্তিনি জমিতে। অবৈধ বসতিগুলো থেকে বেরিয়ে এসে দখলদাররা নিয়মিত হামলা চালায় কাছাকাছি অবস্থিত ফিলিস্তিনি গ্রাম ও শহরে। সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে পশ্চিম তীরের এরিয়া সি অঞ্চলে, আর এখানকার সামরিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ পুরোপুরি ইসরায়েলের হাতে। 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের আগস্ট পর্যন্ত রামাল্লাহ ও আল বিরেহ প্রদেশে 634টি, নাবলুসে 501টি এবং হেব্রনে রেকর্ড হয়েছে 462টি হামলার ঘটনা। প্রতি বছর জলপাই কাটার মৌসুমে বৃদ্ধি পায় ইসরায়েলি দখলদারদের হামলা। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ফিলিস্তিনি কৃষকেরা জলপাই ফল সংগ্রহ করে থাকেন, আর জলপাই বিক্রি তাদের আয়ের মূল উৎস। ফসলি মৌসুমে কৃষকদের উপর হামলা, জমি জোরদখল, ফলজ গাছ কেটে ফেলার পরিকল্পিত ধ্বংসযজ্ঞ কেবল ভয় দেখানোর জন্য করা হয় না। অর্থনৈতিক ক্ষতি করার পাশাপাশি এর পেছনে রয়েছে জঘন্য উদ্দেশ্য: ফিলিস্তিনিদের ভূখণ্ড খালি করে সেখানে দখল বাড়ানো। স্থানীয়দের উপর অত্যাচার চালাতে ইসরায়েলিদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা করে নেতানিয়াহুর সামরিক বাহিনী। 2023 সালের অক্টোবর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও দখলদারদের হাতে নিহত হয়েছেন 1000-এরও বেশি ফিলিস্তিনি। আহতের সংখ্যা প্রায় 10,000। শুধু 2025 সালেই অবৈধ বসতি স্থাপনকারী ও সেনা হামলায় প্রাণ হারিয়েছেন 150-র বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন আরও অন্তত 3400 ফিলিস্তিনি। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে জলপাই গাছ উপড়ে ফেলা, পাথর নিক্ষেপ, হিংস্র কুকুর লেলিয়ে দেয়া, আগুন ধরানো ও ভয়ভীতি দেখানোর ঘটনা। ইসরায়েলিদের ক্রমবর্ধমান সহিংসতার কারণে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা অচিরেই পড়বে অস্তিত্বের সংকটে। গাজায় বহু প্রত্যাশিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকরের দুদিন না যেতেই শুরু হয়েছে ইসরায়েল হামাসের চিরাচরিত পাল্টাপাল্টি অভিযোগ। আরও 4 জিম্মির লাশ ফেরত দেয় গাজামুখী মানবিক সহায়তাবাহী ট্রাক ঢুকতে বাধা দেওয়ার অবস্থান শিথিল করেছে ইসরায়েল। আর এলাকায় ফেরার সময় ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে অন্তত 9 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, যা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলেছে হামাস। এমন অবস্থায় হামাস নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় সহায়তা না দিলে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন টালমাটাল পরিস্থিতিতে দ্বিতীয় ধাপে যাবার আগেই কি মুক্ত আরও 4 জন ইসরায়েলি জিম্মির লাশ রেড ক্রসের কাছে হস্তান্তরের পর গাজা সিটি থেকে নেওয়া হয় ইসরায়েলে, যেখানে সবশেষ 2023 সালের 7 অক্টোবর মুক্ত আলো বাতাসে শ্বাস নিয়েছিলেন কফিনবন্দি এই 4 জন। হামাসের দাবি, জিম্মিদের জীবিত ফেরার রাস্তা চিরতরে বন্ধ করেছে গাজায় ইসরায়েলের অব্যাহত গোলাবর্ষণ। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে লাশবাহী গাড়ির বহর পৌঁছায় তেল আবিবে। এরপর পরীক্ষার জন্য লাশগুলো নেওয়া হয় ন্যাশনাল সেন্টার ফর ফরেন্সিক মেডিসিন ভবনে। এ নিয়ে জিম্মিদের মধ্যে জীবিত 20 জনের সবাইকে এবং 28টি লাশের মধ্যে 15 অক্টোবর সকাল পর্যন্ত 8টি লাশ ফেরত দিল হামাস। দেখে শুনে বাধাহীন প্রক্রিয়া মনে হলেও এর পাশাপাশি চলমান নানা ঘটনা প্রবাহে যুদ্ধবিরতির ভবিষ্যৎ প্রশ্নের মুখে ফেলছে কারা? কেন যুদ্ধবিরতি সম্পূর্ণ ভেস্তে যাওয়ার ঝুঁকি বাড়ছে দিনকে দিন? We don't know who they are, but they are a part of us, a part of our people. গাজার জন্য ত্রাণ সরবরাহে বাধা দিতে মঙ্গলবার রাফার সীমান্ত বন্ধ রাখে ইসরায়েল। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে গাজায় গ্যাস আর জ্বালানি সরবরাহে। প্রতিশ্রুত 600-র পরিবর্তে 300 ত্রাণবাহী ট্রাক প্রতিদিন গাজার উদ্দেশ্যে ছাড়তে জাতিসংঘের প্রতি আহ্বানও জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
যদিও আরো 4টি লাশ হাতে পাওয়ার পর রাফা সীমান্তের প্রতিবন্ধকতা ধরে রাখার অবস্থান থেকে সরার বার্তা দিয়ে এমন পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায় হামাসের উপর চাপিয়েছে ইসরায়েল। জিম্মি মুক্তির মন্থর গতির মাসুল দিতেই এমন ব্যবস্থা। ইসরায়েলি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে তারা আশা করে যুদ্ধবিরতির শর্তাবলী আর নির্ধারিত চুক্তি মেনে চলা হবে। জিম্মিদের মৃতদেহ হস্তান্তর করা হবে। যুদ্ধবিরতির বাস্তবায়ন অব্যাহত থাকবে। লাশ হস্তান্তরে ধীরগতির কারণ ব্যাখ্যা করেছে হামাস। বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজায় জিম্মিদের লাশের অবস্থান শনাক্ত করতে চরম ঝক্কি পোহাতে হচ্ছে। যুদ্ধবিরতির অগ্রগতির মধ্যে নতুন করে অন্তত 9 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির সুযোগে ঘরে ফেরার সময় গাজা সিটিতে ট্যাঙ্কের গোলায় 6 জন আর খান ইউনিসে 3 জন নিহত হয়েছেন। থামেনি পশ্চিম তীরে ঘর বাড়ি ধ্বংস করে ফিলিস্তিনিদের উচ্ছেদে দখলদার সেনা আর অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের কার্যক্রম। এই ঘটনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন আর যুদ্ধবিরতি ঝুঁকিতে ফেলার পায়তারা বলছে হামাস। এদিকে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় অবিলম্বে সাড়া দেওয়ার জন্য হামাসকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্বেচ্ছায় অস্ত্র না ছাড়লে শক্তি প্রয়োগ করে চুক্তির শর্ত মানতে বাধ্য করাবে যুক্তরাষ্ট্র। সদ্যমুক্ত জিম্মি আর তাদের স্বজনদের সাথে দেখা করতে হাসপাতালে গিয়েও একই হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দাবি করেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি। মুক্ত করেছেন হামাসের হাতে। শার্ম আল শেখ শহরে সোমবার অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেন অন্তত 20টি দেশের সরকার প্রধান। মূলত যুদ্ধবিরতি, গাজার সংস্কার পরিকল্পনা ও যুদ্ধ পরবর্তী কূটনীতি ছিল এই সম্মেলনের আলোচ্য বিষয়। তবে জড়ো হওয়া বিশ্ব নেতাদের সামনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখে ছিল কেবলই ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রশংসাবাণী। বিষয়টিকে চাটুকারিতা হিসেবে আখ্যা দিচ্ছেন খোদ পাকিস্তানেরই সংবাদ মাধ্যম। যদিও বিশ্ব কূটনীতির মঞ্চে এই অতিরঞ্জিত প্রশংসাকেই অনেকেই দেখছেন নতুন এক কৌশল হিসেবে। Would like to nominate this great president for Nobel Peace Prize. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসায় ভাসাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আত্মতৃপ্তি নিয়ে সব কথা শুনে যাচ্ছেন ট্রাম্প। আর এমন কাণ্ড দেখে অনেক নেতার হতবাক চেহারায় প্রকাশ পাচ্ছে অবিশ্বাস। Achieving peace in Gaza is saving millions of lives in the Middle East. Mr. President, I would like to salute you. সোমবার মিশরের শার্ম আল শেখ শহরে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেন অন্তত 20টি দেশের সরকার প্রধান। ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আর সেখানেই দেখা যায় এমন দৃশ্য। গাজার সংস্কার পরিকল্পনা ও যুদ্ধ পরবর্তী কূটনীতি ছিল এই সম্মেলনের আলোচ্য বিষয়। কিন্তু সম্মেলন কক্ষের গাম্ভীর্যপূর্ণ হাওয়া বদলে যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তব্য শুরুর পর। গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য জড়ো হওয়া বিশ্ব নেতাদের সামনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখে ছিল কেবলই প্রশংসাবাণী। তিনি ভূয়সী প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্পের, উপাধি দেন শান্তির দূত, এমনকি নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের কথাও স্মরণ করেন। Donald Trump for Nobel Peace Prize for his outstanding, extraordinary contributions. এই ঘটনাকে স্পষ্ট চাটুকারিতা হিসেবে আখ্যা দিচ্ছে খোদ পাকিস্তানেরই গণমাধ্যম। 14 অক্টোবর সংবাদ মাধ্যম ডনের প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, কূটনীতির প্রচলিত মানদণ্ডে শাহবাজ শরীফের মন্তব্যগুলো ছিল একেবারেই অযৌক্তিক। তবে বাস্তবতা হলো, এসব অযৌক্তিক প্রশংসাবাণী একটু বেশি পছন্দ করেন ট্রাম্প। ফলে বিশ্ব নেতাদের অনেকেই এখন চাটুকারিতাকে বেছে নিচ্ছেন পররাষ্ট্রনীতির নতুন কৌশল হিসেবে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই প্রবণতা আরো বেশি লক্ষ্য করা যাচ্ছে। গাজা শান্তি পরিকল্পনা প্রকাশের পর জর্ডানের বাদশা ট্রাম্পকে আখ্যা দেন হিস্টোরিক পিসমেকার হিসেবে। শান্তি সম্মেলনে উপস্থিত হয়ে ট্রাম্পকে মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। 2019 সালের ফেব্রুয়ারিতে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রথমবারের মতো নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আশা প্রকাশ করেন ট্রাম্প। সে সময় বিষয়টি বেশি গুরুত্ব না পেলেও দ্বিতীয় মেয়াদে বিভিন্ন দেশের নেতাদের অনেকে ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দিতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েন। ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সে তালিকায় যোগ দেয় পাকিস্তান ও কম্বোডিয়াও। আর এক্ষেত্রে এক ধাপ এগিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই।
ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার জন্য ফ্রেমযুক্ত চিঠি উপহার দেন তিনি। নিজ দেশেও চাটুকারদের বিশেষ কদর করছেন ট্রাম্প। সম্প্রতি গুলিবদ্ধ হয়ে নিহত হওয়া চার্লি কার্কের স্ত্রী এরিকা কার্ক তার বক্তব্যে ট্রাম্পকে প্রশংসায় ভাসিয়েছেন, আর এর প্রতিদানও পেয়েছেন তিনি। চার্লি কার্কের জন্মদিনকে ট্রাম্প ঘোষণা করেছেন ন্যাশনাল ডে অফ রিমেম্বারেন্স হিসেবে। রাজনৈতিক মনোবিজ্ঞানীরা এটিকে বলছেন নার্সিসিস্টিক রিওয়ার্ড লুপ। এটি এমন এক মানসিক প্রতিক্রিয়ার চক্র